রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তিতে সংঘ প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত আউটরিচ প্রোগ্রামে বিদেশ সফর করছেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তার একটা সভা আছে। বিষয়টা হচ্ছে ইউনিভার্সাল ওয়াননেস। বিপুল আগ্রহ সেই সভাকে ঘিরে, বিশেষ করে যে হিন্দু ডায়াসপোরা আমেরিকাতে আছে তারাই সভার উদ্যোক্তা। কিন্তু যা হয়, বিতর্ক তো হবেই, বিরোধ হবে। কে বিরোধিতা করছেন? জোরান মামদানি, মীরা নায়ারের পুত্র, নিউ ইয়র্ক সিটির মেয়র, বিরাট বড় লিবারাল, লেফট। তার বিয়ের খরচ যা হয়েছিল অ্যাস্ট্রোনমিক্যাল। এরাই কিন্তু বামপন্থী। জীবনের সব ভালো জিনিসের প্রতি এদের আকর্ষণ। চর্ব চস্য লেচ্ছ পেয় করতে এরা অভ্যস্ত। ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া এরা কিছু পড়েন না। 7 স্টার হোটেল ছাড়া থাকেন না। বিয়ে করেন ডেস্টিনেশন ওয়েডিং। প্রাইভেট জেট ভাড়া করে অতিথিদের নিয়ে যাওয়া হয়। বিপুল খানাপিনা চলে 7 দিন ধরে। তারা আবার লেফট, গরিবের জন্য প্রাণ কাটছে। এই মামদানি হচ্ছে এইরকম একজন মানুষ। তিনি নাকি মোহন ভাগবতের মধ্যে বিভেদকামী শক্তির প্রকাশ দেখেছেন। ভারতবর্ষে নাকি ধর্মীয় সংখ্যালঘুরা খুব নিপীড়ন, খুব শোষণের মুখে পড়েছেন। রাহুল গান্ধীরা যে ন্যারেটিভটা ছড়ায়, এখানে মোহাম্মদ সেলিমরা যে ন্যারেটিভটা ছড়ান, ঠিক 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 তার প্রতিধ্বনি আপনি শুনবেন। আরে সংখ্যালঘু বলতে ওরা মুসলমান ভাই বোনদের বোঝাচ্ছে। ভারতবর্ষে মুসলমান ভাই বোনদের সংখ্যা কত? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় এমন দেশ হিসাবে ভারতবর্ষে মুসলমানদের জনসংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি। আরে বাংলাদেশের থেকে বেশি মুসলমানই ভারতবর্ষে থাকে। আর নিউ ইয়র্কের মেয়র বলে দিলেন এদেরকে চিনে রাখতে হবে। এদেরকে নিয়ে কিছু আধিক্ষেতা করে ওই ইকোসিস্টেম, সেকুলার মার্কসিস্ট ইকোসিস্টেম, যাকে আমরা সেকু মাকু ইকোসিস্টেম বলি। এরা চায় না ভারতের অগ্রগতি। এরা চায় না যে বিকশিত ভারত হোক, উন্নত দেশ হিসাবে ভারত স্থান করে নিক। এরা শুধু ভারতকে হীন চোখে দেখে, এবং ভারতকে হীন চোখে দেখে এদের সমর্থকরাও। তারা আমাদের দেশের মাটিতে আছে। তারা কেউ দিমাগি নকশাল, কেউ সরকারি বাম, আর কেউ ওই 10 নম্বর জনপথের গৃহবৃত্ত। এরা ভারতের অগ্রগতিকে সহ্য করতে পারে না। দেখেন না, লোকসভার বিরোধী দলনেতা বিদেশের মাটিতে গিয়ে ভারতকে গালমন্দ করেন, ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে ভারতকে নিন্দামন্দ করেন। এটা এদের স্বভাব। হেয় করব, নিজের জন্মভূমিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে হেয় করব, কিছু সস্তা হাততালি করব। 56 বছরে কেউ যুবক থাকতে পারে, এই 56 যুবক 76 হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হবে না। লিখে রাখুন আমার কথা, মার্ক মাই ওয়ার্ড। ও পিটার প্যান ছিল, পিটার প্যান আছে, পিটার প্যান থাকবে। অক্সফোর্ড ডিকশনারির পাতাটা উল্টে নিন। পিটার প্যান শব্দের মানে কি? হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ, যে কখনো বড় হয় না। 56 বছর বয়সেও যার রাজনৈতিক পরিপক্কতা হয়নি, 76 বছরেও হবে না। দেশের প্রধানমন্ত্রীর কুর্সি গান্ধী পরিবারের এই সন্তানের জন্য কোনো দিন খালি হবে না। আপনারা প্রথম থেকেই আমার সঙ্গে আছেন, সহযোগিতা করছেন, ভবিষ্যতেও করবেন আশা করি। সাবস্ক্রাইব করবেন চ্যানেল, আর থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, তারেক রহমান ভারত সফর আপাতত করছেন না, তবে শুনুন, কূটনীতিতে
অনেক কিছু সম্ভব হতে পারে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তিনি আসতেই পারেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক সেরে প্রধানমন্ত্রী দেশে ফিরলে পরে ব্রিক্সের আগেই হয়তো তারেক রহমানের দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরটা হতে পারে। কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্সের আউটরিচ প্রোগ্রামে তিনি আসছেন না। ওনার সম্মানহানি হচ্ছে। ওনার বিদেশমন্ত্রী মার্কিন নাগরিক রজার রহমান বলছেন সম্মানহানি হচ্ছে। যিনি 18 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, কোনোদিন কোনো প্রশাসনিক দায়িত্ব সামলাননি, উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রীর কুর্সি পেয়েছেন, তিনি নিজেকে যদি বিশ্বনেতা ভাবেন, কিছু বলার নেই। দেখুন, এই সরকারের সঙ্গে আমাদের কেন আস্থার ঘাটতি থাকছে তার কারণগুলো বলি। সম্প্রতি মুসলিম এড ইউকে বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা ওই 2012 সালে মায়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলো, কক্সবাজারে ত্রাণ শিবির করলো। সেই ত্রাণ শিবিরে মুসলিম এড ইউকে ত্রাণ দিত। প্রথম দিকে এদের কাজকর্ম নিয়ে কারুর মনে কোনো সন্দেহ জাগেনি, কিন্তু তারপর বাংলাদেশের গোয়েন্দা দপ্তর এদের কাজকর্ম সম্পর্কে খোঁজ নিয়ে দেখে এরা ত্রাণ বিলির পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে উগ্রবাদী প্রচার চালাচ্ছে, পয়সা দিচ্ছে, মগজদোলাই করছে এবং জঙ্গি মতাদর্শের প্রচারের জন্য বইপত্র বিলি করছে। তো শেখ হাসিনার সরকার এই সংস্থাটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই সংস্থার ট্রাস্টি বোর্ডে এমন এমন লোকজন ছিল যারা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে রাজাকারদের পক্ষে দাঁড়িয়ে অপারেশন সার্চলাইটে পাকিস্তানি সেনার ভূমিকাকে সমর্থন করেছে। তাদের বিচারও হয়, তাদের শাস্তি হয়, কিন্তু তারা দেশান্তরী হয়ে যান, ইউরোপে পালিয়ে যান, এই সংস্থার সঙ্গে যুক্ত হন। এই সংস্থার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গাদের মধ্যে জিহাদি মতাদর্শকে চারিয়ে দেওয়া এবং রোহিঙ্গা যুবকদের সন্ত্রাসবাদী কাজে উদ্বুদ্ধ করা। তো শেখ হাসিনার সরকার প্রথম দিকে বিষয়টাকে গুরুত্ব না দিলেও গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর এই সংস্থার কার্যকলাপ বন্ধ করে দেয়। এমনকি ইউনূসের অন্তর্বর্তী সরকার, যেখানে জঙ্গি জেহাদিরা একেবারে খোলা ছুট পেয়েছিল, জেল মুক্তি ঘটেছিল জঙ্গি জেহাদিদের, তারাও কিন্তু মুসলিম এড ইউকে এই সংস্থার উপর নিষেধাজ্ঞা যেটা চাপিয়েছিলেন শেখ হাসিনার সরকার, সেটাকে প্রত্যাহার করেনি। কিন্তু তারেক রহমানের সরকার সেটা প্রত্যাহার করে নিল। কেন? নতি স্বীকার। দেশের নিরাপত্তা, প্রতিবেশীর নিরাপত্তা বিঘ্নিত হবে জেনেও তারেক রহমান এই সংস্থাটির কাজকর্মের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো কিছু পরিবর্তন করার সুপারিশ করেছে, যে পরিচালন পর্ষদকে অদল বদল করতে হবে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই সংস্থাটি আর্থিক তছরূপ করেছে। তাহলে মুসলিম এড ইউকে, যাদের বিরুদ্ধে জঙ্গি মতবাদকে প্রশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ ছিল, এমনকি ইউনূসের অন্তর্বর্তী সরকার যারা পাকিস্তানের কোলে দুলছিল, যেখানে আইএসআই এবং জঙ্গিরা ঘাঁটি গেড়েছে এই বাংলাদেশের মাটিতে, তারা পর্যন্ত এই সংস্থাটির উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল সেটা প্রত্যাহার করেনি। কিন্তু তারেক রহমান করল। কেন? রোহিঙ্গা শরণার্থীদের ব্যয়ভার বহন করতে বাংলাদেশ সরকার পাচ্ছে না? হাঁড়ির হাল কোষাগারের, সে তো বটেই। বিদ্যুৎ নেই, বস্ত্রশিল্প ঢুকছে। তাহলে কি ওই বিতর্কিত ব্রিটিশ সংস্থা
কে সামনে রেখে তারাই কি রোহিঙ্গাদের দেখভাল করবে? কক্সবাজারের ত্রাণ শিবিরগুলো কি তারাই এবার থেকে চালাবে? টাকা পয়সা দেবে রোহিঙ্গাদের, শরণার্থীদের, আর বিনিময়ে রোহিঙ্গা যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবে? এটা তারেক রহমানের সরকার মেনে নিল। চমৎকার। আমরা আমাদের উদ্বেগের কথা তো তারেক রহমানকে অনেকদিন আগেই জানিয়েছি। যখন তিনি লন্ডনে ছিলেন, দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন, স্যাটেলাইট মানচিত্র তার হাতে তুলে দেওয়া হয়েছিল যে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি হয়েছে, এবং তারেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর সেই জঙ্গি ঘাঁটি তিনি ডিসম্যান্টেল করবেন। কথা রাখেননি। আমেরিকা, ভারত না চাইলে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারতেন না। এখন স্পষ্ট। আমার বাংলাদেশি বন্ধুরা যারা দেখেন আমার চ্যানেল, অনেক কমেন্ট করেন তো, কেন বিএনপির সঙ্গে আমাদের আস্থার ঘাটতি থাকে এবার বুঝতে পারছেন? সেই পূর্বতন বিএনপি জমানায় চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে 10 কন্টেনার অস্ত্র নেমেছিল উত্তর পূর্ব ভারতে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির লুৎফুজ্জামান বাবর, এবং তৎকালীন শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। আমরা জানি তো আস্থার ঘাটতিটা তো আছে, সেটা দূর করার তো চেষ্টা তারেক রহমান করছেন না। উপরন্ত জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে এমন সংগঠনের উপর থেকে তিনি নিষেধাজ্ঞাটাই প্রত্যাহার করে নেন। এরপরে তিনি যদি বলেন যে গঙ্গা জল চুক্তি ঠিকভাবে হওয়া উচিত, তিস্তা চুক্তি হওয়া উচিত, হওয়া তো উচিত, আগে তো ওগুলো দেখুন, জঙ্গি ঘাঁটিগুলো ভাঙুন, হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ করুন, ভারত বিরোধী শক্তি যেগুলো বাংলাদেশের মাটিতে সরাসরি বিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এগুলো না নিয়ে আপনি যদি আশা করেন আমরা সব আপনার জন্য করে দেব, হবে না। এটা গুজরাল ডক্ট্রিন নয়। নিজের স্বার্থ হানি করে প্রতিবেশীদের জন্য উদার হস্ত ভারত হবে না। ইতিমধ্যেই জেডিইউ এর পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে গঙ্গা জল চুক্তি যাতে আর পুনর্নবীকরণ না হয়, কারণ বিহারের ক্ষতি হচ্ছে, অতিরিক্ত 2000 কিউসেক জল লাগবে। হ্যাঁ, কূটনৈতিক স্বার্থে আমরা হয়তো আপনাদের দাবিটা বিবেচনা করব, কিন্তু প্রোভাইডেড আপনাদেরও আমাদের দাবিগুলোকে মানতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে, তবেই না হবে। আপনি কাজের কাজ করবেন না, জঙ্গি মদতদাতা গোষ্ঠীকে কাজকর্ম চালানোর অনুমতি দেবেন, নিষেধাজ্ঞা তুলে নেবেন, জঙ্গি ঘাঁটি ভাঙবেন না, আর আশা করবেন আমরা আপনাদের ওই তিস্তা জল চুক্তি, গঙ্গা জল চুক্তি আপনাদের মতো করে সব দাবি মেনে নেব। হয় নাকি? বললাম না এটা গুজরাল ডক্ট্রিন নয়, ভুল ছিল, এটা মোদি ডক্ট্রিন। প্রতিবেশীর সঙ্গে সব রকমের সহযোগিতা, দুহাত বাড়িয়ে দেবে। তারেক আসলে পরে উষ্ণ অভ্যর্থনা, অপ্রত্যাশিত কূটনৈতিক উপহার পেতেন। আমরা তো বারবার বলেছি উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। আমরা সম্পর্কের সোনালী অধ্যায় চাই, কিন্তু একতরফা হবে না। জঙ্গিবাদকে মদত দেয়া এনজিওর উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আপনি তুলে নিলেন, কথা দিয়েছিলেন জঙ্গি ঘাঁটি ভাঙবেন, কিছুই করেননি। তারপর আমাদের কাছ থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করবেন না। এটাই নতুন ভারত। আপনি মক্কা এগ্রিমেন্টে যুক্ত হতে চাইছেন, হন না, কনসিকুয়েন্সগুলো ভাববেন। ব্যাপারটা আমরা কিন্তু খুব ভালোভাবে নেব না। একটা মৌলিক প্রশ্ন আপনাদের কাছে রাখি, বাংলাদেশের বন্ধুদের কাছে। ধরুন পাকিস্তান তো একটা রোগ স্টেট, ধরাফড়া কিছু নেই, সবাই জানে, নিজেরা অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও ভারতে ছায়াযুদ্ধ চালায়, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটায়, পুলওয়ামা,
পেহেলগাম, দিল্লি, সব জায়গাতেই পাক জঙ্গিরা। আমাদের অপারেশন সিন্দুর কিন্তু আপাতত স্থগিত আছে। ভবিষ্যতে এই ধরনের কোনো হামলা হলে আমরা মনে করব ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আপনি যদি ইসলামিক নেটোয় বাংলাদেশ যদি যুক্ত হয়, তাহলে পাকিস্তান, টার্কি, সৌদি আরবিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মাটি থেকে জঙ্গি হামলা হলে ভারত তো প্রত্যুত্তর করবেই। তখন বাংলাদেশের ভূমিকা কি হবে ভেবে দেখবেন। 3 দিক দিয়ে আপনারা ভারত দিয়ে ঘেরা, বৃহৎ প্রতিবেশী আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে। অপারেশন সার্চলাইটের কুশীলবরা নয়। বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি এটা বোঝেন তত তাদের মঙ্গল, নইলে আপনাদের কপালে শনি নাচছে, মিলিয়ে নেবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা, আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।